পৃথিবীতে ভালো যা কিছু আছে তা পেতে গেলে রীতিমতো ঘাম ঝরানোর ব্যবস্থা করে রেখেছেন স্বয়ং উপরওয়ালা। গ্রিক কবি দার্শনিক হেসিয়ডের এই উক্তি নিঃসন্দেহে রাজ্যের শিল্পায়নেও একই রকম প্রযোজ্য। সেই শিল্পায়ন যা এখন রাজ্য সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। বিনিয়োগের খোঁজে বিএমডব্লিউর সঙ্গে বৈঠক করেছে আজকে রাজ্যের প্রতিনিধি দল। রাজ্যের অর্থমন্ত্রী বলছেন বৈঠক উৎসাহব্যঞ্জক, কিন্তু ওই যে কাপ আর ঠোঁটের মধ্যে ঠিক যতটা তফাৎ, আলোচনা আর বিনিয়োগের মধ্যে ততটাই তফাৎ। সিঙ্গুরের পরীক্ষায় একেবারে স্কলারশিপ পেয়ে উত্তীর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন নতুন চ্যালেঞ্জ শিল্পায়ন। এমনকি সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের একটা অংশ এখন মনে করছেন শিল্প হলে মন্দ হতো না, শিল্প না এলে কর্মসংস্থান নেই, শিল্প না হলে এত ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলেজগুলো শুধুই কি ভিন রাজ্যের সংস্থাগুলোকে কর্মী যোগাবে। মমতার শিল্প অভিযান নিয়ে আজ ঘণ্টাখানেকের এই সফর শুরু করব। আমি শুরুতেই আপনাদের দেখাবো যে আজকে মিউনিখে কি হলো। জার্মানির মিউনিখে এই সেই অফিস যাকে ঘিরে আশায় বুক মারছে তৃণমূল সরকার। বিশ্বের নামজাদা গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লিউ বাংলার মাটি থেকে বেরোতে পারেনি ন্যানো। কোনোদিন কি এই মাটিতেই তৈরি হবে বিএমডব্লিউ? তারা যখন 3 ঘন্টা কর্পোরেট টাইম দেয় তখন নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। প্রায় 3.5 ঘন্টার বৈঠক, একের পর এক প্রেজেন্টেশন, দফায় দফায় আলোচনা, সব শেষে অর্থমন্ত্রীর গলায় উৎসাহের সুর। আমরা বলেছি আপনারা যা করতে চান পশ্চিমবঙ্গে অল অপশনস আর ওপেন। তারা নিজেরা বলল, আমরা কলকাতাতেও গেছি, আমার মনে হয় যে কলকাতায় যে পরিবর্তন এসেছে চোখে দেখার মতন পরিবর্তন নিশ্চয়ই তারা দেখেছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব এবং বিএমডব্লিউর প্রতিনিধিরা। বিএমডব্লিউ এই আমার এক্সপিরিয়েন্সে প্রথম দেখলাম 3 ঘন্টা একটি রাজ্যের সঙ্গে আলোচনা করলেন এবং টপ সিনিয়র লেভেলের ম্যানেজমেন্ট তারা 3টে প্রেজেন্টেশন করলেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে। ফুটবল ভক্তদের কাছে মিউনিখ নামটার পরিচিতি বায়ার্ন মিউনিখের সৌজন্যে। তবে মিউনিখের কদর যে শুধু ফুটবলের জন্য এমনটা নয়। বার্লিন এবং হ্যামবুর্গের পর জার্মানির এই তৃতীয় বৃহত্তম শহরকে সবাই এক ডাকে চেনে তার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সব তাবর শিল্প সংস্থার জন্য, যাদের লগ্নি টানার জন্য যে কোনো দেশ, যে কোনো রাজ্য মুখিয়ে থাকে। কে নেই সেই তালিকায়? গাড়ি সংস্থা বিএমডব্লিউ, বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারী সংস্থা সিমেন্স, বিমা সংস্থা আলিয়ান্স, ট্রাক প্রস্তুতকারী সংস্থা ম্যান এজি, আলো প্রস্তুতকারী সংস্থা অস্ট্রাম, এছাড়া মাইক্রোসফট, ম্যাকডোনাল্ডসের জার্মানির সদর দপ্তর রয়েছে এই মিউনিখেই। সম্ভবত এই কারণেই লগ্নি টানার লক্ষ্যে জার্মানিতে পা রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচিতেও একেবারে ওপরের দিকে ঠাঁই করে নিয়েছে মিউনিখ শহর। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, মিউনিখ, জার্মানি। মিউনিখে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে সরাসরি আমরা কথা বলবো। আশাবুল, প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কেন এতটা আশাব্যঞ্জক মনে করছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, এবং একই সঙ্গে জানতে চাইবো যে কালকে বিনিয়োগ টানার জন্য মুখ্যমন্ত্রীর আর কি কর্মসূচি বাকি আছে মিউনিখে? দেখো সুমন, অর্থমন্ত্রী খুবই আশাবাদী। তার আসার একটি কারণ যে বিএমডব্লিউর মতো একটা গাড়ি কর্তৃপক্ষ যারা গাড়ির সম্রাট বলে পরিচিত, তারা আজকে 3 ঘন্টা সময় দিয়েছে রাজ্যকে এবং 3 ঘন্টা ধরে শুধু আলোচনা নয়, পাশাপাশি 3টি প্রেজেন্টেশনও তারা দেখান এবং আগামী দিনে ভারতবর্ষে কোন ধরনের গাড়ি বেশি চলতে পারে সেটাও তারা দেখান। বিশেষ করে বিদ্যুৎ চালিত গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি এবং সেটাকে পেট্রোলে কনভার্ট করা যাবে এরকম গাড়ি তারা প্রদর্শন করে দেখান। এবং অর্থমন্ত্রীর দাবি যে এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে এবং দুপক্ষই দুপক্ষের ওপর আস্থা রেখেছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে পরিবর্তন এসছে আর্থসামাজিক ক্ষেত্রে এবং রাজ্যে উন্নয়ন হচ্ছে, বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে, সে ব্যাপারে বিএমডব্লিউ কর্তৃপক্ষ তারা অবগত এবং আলোচনায় সেটাও উঠে আসে এবং দুপক্ষই মনে করছেন যে আগামী দিনে পশ্চিমবঙ্গ একটা বিনিয়োগের অন্যতম গন্তব্য হতে পারে। তবে সেই সঙ্গে অর্থমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিব এটাও বলেছেন যে একটা আলোচনার মধ্য দিয়ে রাতারাতি সব কিছু হয়ে যাওয়া সম্ভব নয়, এরপর আরও আলোচনা হবে এবং যার মধ্য দিয়ে একটা সদর্থক পদক্ষেপে তারা যেতে পারবেন। তবে যেহেতু ভারী শিল্প, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাণকেন্দ্র বলে পরিচিত মিউনিখ এবং সেখানে গাড়ির দুনিয়ার সম্রাট বলে খ্যাত বিএমডব্লিউ, তাই সেই কর্তৃপক্ষ আজকে রাজ্যকে যেভাবে গুরুত্বের সঙ্গে দেখেছে, গুরুত্বের সঙ্গে আলোচনা করেছে, তাতে তারা আগামী দিনে বিনিয়োগের ক্ষেত্রে আশাবাদী। এবং সুমন, যেটা আরেকটা বলছে যে আগামীকাল কি হবে, আগামীকাল মিউনিখের সিটি সেন্টারে রাজ্যের শিল্প সম্মেলন হচ্ছে এবং সেই সম্মেলনে রাজ্যের প্রায় 29 জন
ছোট মাঝারি এবং বড় শিল্পপতিরা উপস্থিত থাকছেন, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেউটিয়া, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের মতো শিল্পপতিরা। পাশাপাশি BMW, মার্সিডিজ বেঞ্জ, ফক্সওয়াগন, সিমেন্স এদের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। টাটা স্টিলের MD তিনিও উপস্থিত থাকতে পারেন কালকের বৈঠকে। এবং সিঙ্গুর পর্বের পরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখানকার সময় সন্ধ্যা 6টাতে তিনি ভারতীয় যে শিল্পপতি তাদের সঙ্গে বৈঠকে বসছেন এবং তাদের সঙ্গে আলোচনা করে নেবেন যে তিনি কী ধরনের বার্তা দেবেন। তবে মনে করা হচ্ছে যে সিঙ্গুর অস্বস্তি এখন কেটে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যাতে আগামী দিনে বড় ধরনের বিনিয়োগ হয় এবং সেই বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য যে সব রকম কিছু দিতে প্রস্তুত, সেই বার্তাটা দেশ বিদেশের শিল্পপতিদের কাছে দেবেন এবং সেটাই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। ধন্যবাদ আশাবুল। আমি সুগত মার্জিদকে দিয়ে আলোচনা শুরু করব। সুগত দা, এর চতুর্দিকে অর্থমন্ত্রী নিজেই বলছেন আশাব্যঞ্জক। আমি আশার মধ্যে জল ঢালতে চাই না, কিন্তু দ্য ফ্যাক্ট রিমেন্স নিরুপম সেনও গেছিলেন এই BMWর সঙ্গে বৈঠক করে, সেখানে কিন্তু কোনো রকম বিনিয়োগ হয়নি। আজকে অর্থমন্ত্রী নিজে বলছেন যে কনফিডেন্স বিল্ডিং মেকানিজমটা শুরু হয়ে গেছে। শুরু হওয়া মানেই যে একেবারে স্পষ্ট বিনিয়োগ আসবে এরকমও কোনো বিষয় নয়। কিন্তু আমি বলছি যে কোথাও কি এই BMW একটা প্রেজেন্টেশন, এই 3টে প্রেজেন্টেশনের কথা আশাবুল বলছিল, তার একটা হচ্ছে যে ভারতবর্ষে কোথায় BMW তাদের কারখানা এবং ভবিষ্যৎ বিনিয়োগের কথা ভাবছে, সেই ম্যাপে পশ্চিমবঙ্গ ঢুকতে পারবে? দেখুন, BMWর সঙ্গে আলোচনা করতে তারা গেছেন, BMW একটা প্রেজেন্টেশন দিয়েছে। অর্থমন্ত্রী এবং ওখানে যারা রয়েছেন তারা ব্যাপারটা সম্পর্কে আরও ভালো বলতে পারবেন। সবসময় যেটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের, যেহেতু পশ্চিমবঙ্গে ভারী শিল্পে বিনিয়োগ সেরকমভাবে মাথা তুলে দাঁড়ায়নি, সেই কারণে যেখানেই এরা সুযোগ পাচ্ছেন, সুযোগ পেতে পারেন ভাবছেন, সেখানে তারা চেষ্টা করছেন। আপনাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষের অনেক জায়গাতেই যেখানে যেখানে গাড়ি কোম্পানিগুলো বা গাড়ি ফ্যাক্টরিগুলো অলরেডি এস্টাবলিশড, সেখানে এক্সপ্যানশনের জায়গা কম। ক্যাপিটালের একটা শর্তই হচ্ছে সে নতুন নতুন জায়গা খোঁজে, এবার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে। যে কারণে বলা হয় যে যেখানে বিনিয়োগ হয়নি এতদিন, তার যেরকম একটা হিস্ট্রি, একটা রেপুটেশনাল প্রবলেম আছে যে বিনিয়োগ হয়নি যখন, তার মানে এখানে নিশ্চয়ই এনভায়রনমেন্টটা সেরকম নয় বা কিছু। কিন্তু একবার যদি সেখানে বিনিয়োগের প্রসপেক্ট তৈরি হয়, তাহলে তার কিন্তু পোটেনশিয়ালটা অনেকখানি। আমার যেটা মনে হয় যে যেহেতু পশ্চিমবঙ্গে বড় ভারী শিল্প বা ধরুন গাড়ির কারখানা সেই অর্থে তৈরি হয়নি অনেকদিন, সেই কারণে BMWর একটা ইন্টারেস্ট থাকতেই পারে। ইনফ্যাক্ট হিন মোটরের পরে তৈরি হয়নি, সুতরাং একটা ইন্টারেস্ট থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে যদি সেটা না থাকতো তাহলে আমি আসলে জার্মানদের খুব ভালো করে জানি, কারণ আমি গত 15 থেকে 20 বছর ওই দেশের ভিজিটিং প্রফেসর, অন্তত 15-16টা ইউনিভার্সিটিতে পড়িয়েছি। 12 তারিখে আমি মিউনিক যাচ্ছি। ইনফ্যাক্ট আমি খুব ভালো করে জানি। আপনি বলছেন নো ননসেন্স অ্যাপ্রোচ। মানে আপনার পশ্চিমবঙ্গে কারখানা হবে কি হবে না, আপনি চাইছেন কিনা বিজনেস মানে আমার এখানে ফ্লারিশ করতে, দে আর অ্যাবসলিউটলি নট বদার্ড। যদি ওদের মনে হয় যে আমার ওখানে কিছুটা সুবিধে হতে পারে, কিছু হতে পারে। এবং আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এই যে একটা ধরনের পলিটিক্যাল স্টেবিলিটি তারাও তো দেখছেন ভারতবর্ষে, এবং পলিটিক্যাল স্টেবিলিটি যখন তারা দেখছেন তখন তারা ভাবছেন যে হয়তো এদের সাথে কথাবার্তা বললে একটা ভার্জিন জায়গায় আমি কিছু করতে পারবো। তো আমার এই মুহূর্তে মানে অপটিমিস্ট হওয়া ছাড়া আর কোনো জায়গা আমি দেখছি না। তবে নিঃসন্দেহে আমি বলবো যে যেটা আপনি প্রথমেই বললেন, তুমি প্রথমেই বললে যে বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপের মধ্যে যে গ্যাপ, সেটা তো থাকতেই পারে। কিন্তু আমি আশা করছি, যেহেতু এই সরকারকে আমি একটি দায়িত্বশীল সরকার বলে ভাবি এবং তাদের যথেষ্ট মানে একটা সেন্সে তারা এই বিষয়ে প্রাণবন্ত, এবং মুখ্যমন্ত্রী নিজে যখন সেখানে গেছেন নিশ্চয়ই সেটা একটা বার্তা বহন করছে। এবং আমার যতদূর ধারণা, একটি জার্মান কোম্পানি, এত বড় জার্মান কোম্পানি 3 ঘন্টা ধরে প্রেজেন্টেশন করেছে, তাদের ভেতরে যে ইন্টেনশনটা কি, সেই ইন্টেনশনটা খানিকটা সেটা আমরা বুঝতে পারছি। আশা করছি যে পশ্চিমবঙ্গের এতে উপকার হবে।
সুপর্ণ মৈত্রের কাছে যাব। সুপর্ণবাবু, আমার কাছে পরিষ্কার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই সিঙ্গুরের যে ঘটনা, নিঃসন্দেহে বামফ্রন্ট সরকার, আমি ধরে নিচ্ছি যে একেবারে জমি অধিগ্রহণ অবৈধ, সুপ্রিম কোর্ট যা বলেছে, বামফ্রন্ট সরকার খুব খারাপ কাজ করেছিল, কিন্তু আমি বলছি আসলে লক্ষ্য করুন মাসুলটা কিন্তু টাটাকেও গুনতে হচ্ছে। মানে টাটারা জমি কারা রৌদ্ধত্ব দেখায়নি, তারা নিজেরা অধিগ্রহণ করেনি, পদ্ধতিগত ভুল টাটারা করেনি, সেখানে টাটা এবং তার অনুসারী শিল্পে 54 জন যে কোম্পানি, তাদের প্রত্যেককে এই একটা ভুলের মাসুল গুনতে হচ্ছে। কোন রকম এটা নেতিবাচক বার্তা বলবেন? নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে যে আমরা সব সময় সিপিএম জিতেছে বা তৃণমূল জিতেছে এটাতে এত বেশি নিমজ্জিত হয়ে যায় যে মাঝে মাঝে রাজ্য কখন হেরে যায় সেটা বোধহয় ভুলে যায়। সো আই থিঙ্ক হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ হাউ ক্যান উই মেক বেঙ্গল ফার্স্ট, এবং শিল্পের ব্যাপারটায় ডিকাপলিং করতে হবে। এবং শিল্প মানে সুগতদার সামনে কথাটা বলা ধৃষ্টতা হবে, কেন সেকেন্ড থার্ড উনি পরীক্ষায় হতেন, আমার পেছন দিক দিয়ে নম্বরটা শুরু হতো, সো ইটস গোইং টু বি ডিফিকাল্ট। বাট তার সত্ত্বেও আমি বলছি এই যে একটা ডিবেট তৈরি করে দেওয়া হচ্ছে বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার, I don't subscribe to that position at all. আমার মনে হচ্ছে why not industrialization of agriculture, তার কারণ ছোট থেকেই ভূগোল বইতে যদি আমি পড়ে থাকি যে ভারত একটি কৃষি প্রধান দেশ, তাহলে আমি কেন সেটা করব না? জাস্ট বিকজ আমি স্কুল কলেজ খুলে ফেলেছি, ইঞ্জিনিয়ার তৈরি করছি, জাস্ট টু কেটার টু দেয়ার রিকোয়ারমেন্ট আমি সকলকে তার বাড়ির থেকে ডিসপ্লেস করে দেবো। আর্কিমিডিসটা বিজ্ঞান বইতেই ভালো লাগে, কিন্তু সেটা যদি আমার জীবনে আর্কিমিডিস ঘটে, ইটস ডিফিকাল্ট। একদম। এবং লক্ষ্য করুন যেভাবে রাজনীতির ক্ষেত্রে অনেক সময় মানে দুটো মেরু হিসেবে দেখা যায়, হয় শিল্প নয় কৃষি, এটা হলে ওটা হবে না। I think we need to move away from the debate. And আমার মনে হয় যে প্রত্যেকটা দল, এবং আমি তৃণমূল সরকারকে রিকোয়েস্ট করব, যেহেতু তারা সংখ্যা বেশি, এই আস ভার্সেস দেম এই জায়গাগুলো থেকে পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসতে হবে। অ্যান্ড উই নিড টু কনস্ট্রাকটিভলি এনগেজ ইন আ ডায়ালগ, যে পশ্চিমবঙ্গ কি করে আগে যেতে পারে, সেটা যতই সময় লাগুক। কেন সুগতদা একটা কথা জার্মানদের সম্বন্ধে বলছিলেন, শুধু জার্মান না, অ্যাজ এন ইনভেস্টার আই এম নট মাচ বদার অ্যাবাউট মমতা বন্দ্যোপাধ্যায় আর জয়ললিতা। আই এম ইন্টারেস্টেড যে আমার ইনভেস্টমেন্ট কোথায় সেফ থাকবে। সো আই লুক ফর আ পলিটিক্যাল স্টেবল প্লেস আর প্রোটেক্টেড হবে। আর বিএমডাব্লিউর ক্ষেত্রে ইটস আ ভেরি গুড সাইন। বাট একটাই জাস্ট জিনিস, সত্যি বাজারে ব্যাগ নিয়ে গিয়ে গাড়ি কিনে আনা যাবে না, এটা বাবারা হয়তো তার ছেলের জন্য খেলনা গাড়ি কিনতে পারেন, উনি পারবেন না এক্সপেক্টেড। বাট বিএমডাব্লিউ ইজ অলরেডি কমিটেড টু তামিলনাড়ু। আমার মনে হয় ইট উইল টেক সাম টাইম। আর বিএমডাব্লিউ আরেকটা সিদ্ধান্ত, বিকজ দে আর 3 জার্মান কোম্পানিজ 3টে জায়গায় কমিটেড। পুনেতে তারা ফক্সওয়াগন আর মার্সিডিজ বেঞ্জ পুনেতে চাকানে কমিটেড, অলরেডি তারা কাজকর্ম করছে। বিএমডাব্লিউ একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা 7টা অটো যারা অ্যান্সিলারি প্রডিউস করে তার থেকে নেবে। ইট উইল টেক সাম টাইম, বাট আমার মনে হয় মমতা ব্যানার্জি যে মেসেজটা দিতে গেছেন সেটা বারবার দিতে হবে, এন্ড আই সাপোর্ট দ্যাট। অ্যাবসলিউটলি। আমি সুপর্ণবাবুর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই দুটো মেরুর যেভাবে দেখা হয় কৃষি নয় শিল্প, গ্রাউন্ড রিয়েলিটিতে একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষগুলোর উপলব্ধিও বোধহয় তা নয়। তাই যদি হতো, নয়তো অনিচ্ছুক কৃষকরা তারা আজকে একেবারে শিল্প সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন, শিল্প চাইছেন না, এটা বোধহয় সত্যি নয়। দেখুন প্রমাণ। ইচ্ছুক আর অনিচ্ছুক, 1 দশক আগে এই দুটো শব্দবন্ধের সঙ্গে রাজ্যবাসীর পরিচয় করিয়ে দিয়েছিল সিঙ্গুর। টাটাদের গাড়ি কারখানার জন্য জমি অধিগ্রহণ ঘিরে তখন এই দুই দলেই আড়াআড়ি ভাগ হয়ে যান সিঙ্গুরের কৃষকরা। একদল ইচ্ছুক, যারা ন্যানো কারখানা করার জন্য জমি দিয়েছিলেন, সরকারের থেকে ক্ষতিপূরণ নিয়েছিলেন। আরেক দল অনিচ্ছুক, তারা কারখানার জন্য জমি দিতে চাননি, ক্ষতিপূরণও নেননি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জমি ফেরতের আনন্দে বুঁদ থাকলেও একসময় কৃষি জমি ফেরতের জন্য আন্দোলনকারীদের মুখেও এখন সেই শিল্পের কথা। নিশ্চয়ই শিল্প আমরা আসুক, এটা আমরা চাই, কিন্তু সেই চাষ করার সমস্ত কিছু করিয়ে দিয়ে আবার এই জমিতে টাটাই বলুন এবং কোনো বড় শিল্পই বলুক, যদি এসে করা যায় তাতে আমাদের আপত্তি থাকবে না। শিল্প হলে আমাদের যারা লেখাপড়া যারা ছেলে মেয়ে, নিশ্চয়ই তাদেরও সুযোগ সুবিধা হবে। কৃষি এবং শিল্প পাশাপাশি থাকবে। শিল্প থাকুক আমরা চিরকাল বলেছি, আজও বলছি। যাদের হাতে ফেরত দেয়া হলো, কোনো শিল্পপতি এসে যদি তার থেকে জমি কিনে নেয়, কোনো শিল্পপতি এসে যদি সেই এলাকাকে কিনে নিয়ে কারখানা করে, তাতে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। চাষির ছেলে চাষিই হবে, এমন কথা কি আর আজকের দিনে জোর গলায় কেউ বলে? তাই তো নিজেদের ছেলে মেয়েদের জন্য শিল্প চাইছেন অনিচ্ছুক কৃষকরাও। শিল্প হলে খুব
মানে খুব ভালোই হতো, কারণ আমার বাড়ির যে সমস্ত ছেলেরা পড়াশোনা করছে, আমার জুনিয়র, আগামী দিনে তাদের তো যদি কিছু এখানে বাড়ির সামনে হতো, তাদেরকে দূরে বাইরে কোথাও যেতে হতো না। কৃষি যাদের মধ্যে বিভাজন রেখা টেনেছিল, শিল্পতা অনেকটাই মুছে দিয়েছে। সিঙ্গুরে শিল্প হলে যে তাদের উপকার হতো সে বিষয়ে অনিচ্ছুকদের সঙ্গে একমত ইচ্ছুকরাও। শিল্প হবে বলেই জমি দিয়েছে, নাহলে জমি বিক্রি করে খাবার জন্য তো জমি দিয়েছি, জমি কি কষ্ট করে খেটে খুটে জমি কিনেছি জমি চাষ করার জন্য, কিন্তু এটা শিল্প হয় বলে জমি দিয়েছেন, এলাকার চেহারাটা বদলাতো এই জন্যই দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লগ্নি টানতে মিউনিক পাড়ি দিয়েছেন, তখন সেই প্রতিনিধি দলে সামিল হয়েছেন টাটার প্রতিনিধিরাও। এই প্রেক্ষিতে ইচ্ছুক অনিচ্ছুক ভেদে সিঙ্গুরের কৃষকদের শিল্পের পক্ষে সওয়াল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিঙ্গুরে জমি প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রশাসনিক তৎপরতা যতই বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে কৃষি বনাম শিল্পের সেই পরিচিত দ্বন্দ্ব। সিঙ্গুরের মাটিতে শেষ পর্যন্ত কৃষি না শিল্প, কিংবা কৃষি শিল্প দুয়েরই কি সমন্বয় ঘটবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সিঙ্গুর থেকে ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে সত্যজিৎ বৈদ্য ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। বিমল শঙ্কর নন্দুর কাছে যাব। বিমল দা, একদিকে লন্ডন, তারপরে জার্মানি, কিছুদিন পরে থাইল্যান্ড যাবেন মুখ্যমন্ত্রী, একদিকে দৌড়ে বেড়াচ্ছেন বিনিয়োগ আনার জন্য, পাশাপাশি দেখুন একটা প্যান্ডোরার বাক্স খুলে গেল। বর্ধমানে উল্লাসে মিষ্টিহাট সরতে হলো, শিলিগুড়ির কাওয়াখালীতে সেখানে আজকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অধিগৃহীত জমি ফেরত দেওয়া হবে। পুরুলিয়ার রঘুনাথপুরে বালাজি স্টিল, আজকেও অধিগৃহীত জমি ফেরত দেওয়ার জন্য আন্দোলন হয়েছে। আমি বলছি, অধিগৃহীত সমস্ত জমি যদি ফেরত দিতে হয় তো কোথাও কোনো শিল্প হবে না, কোথাও কি একটা গভীর সমস্যা সৃষ্টি হলো? কিছুটা সমস্যা সৃষ্টি হলো, তবে আমি মনে করি না যে সে সমস্যার সমাধান করা যাবে না। একটু আগে রাজশ্রী একটা কথা বলছিল যে কৃষি বা শিল্পের পরিচিত দ্বন্দ্বটা উঠে আসছে, আমি তো দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না, বরং সকলেই বলছে যে সহাবস্থান হতে পারে। সকলে তো তাই চাইছে, কই দ্বন্দ্বের কথা তো কেউ বলছে না, প্রত্যেকেই বলছে সহাবস্থান। দেখুন, সিঙ্গুরের আন্দোলনের বিষয় একটাই ছিল, তুমি মানুষের কাছ থেকে এভাবে জমি কেড়ে নিতে পারো না। নন্দীগ্রামেও তাই। আপনি ভেবে দেখুন তো, পশ্চিম ইউরোপের কোনো দেশে এইরকম যদি জমি কেড়ে নিয়ে শিল্প হতে যেত, কি ঘটে যেত ওই দেশগুলোতে? এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে যতটুকু যা ঘটেছে রাজ্যের মধ্যে সীমাবদ্ধ আছে। পশ্চিম ইউরোপ হলে গোটা দেশ জ্বলে যেত। নিজেদের অধিকারের উপর সামান্যতম হস্তক্ষেপ ওরা সহ্য করে না। আসলে পশ্চিম ইউরোপে কিন্তু আমি বলছি উদাহরণ প্রচুর আছে। কলম্বিয়া ইউনিভার্সিটি তৈরি হয়েছিল অধিগৃহীত জমির ওপর, মানে একাধিক ক্ষেত্রে, কিন্তু মানে আমি বলছি দ্বন্দ্বটাও ছিল। মানুষ দিয়েছে, গুলি করে নিতে হয়নি, পিটিয়ে নিতে হয়নি, কিন্তু মানুষ দিয়েছে। ঠিক আছে, পদ্ধতিগত আমি তো সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছি। পাশেই তো আপনার মেদিনীপুর জেলায় তো জমি নেওয়া হয়েছে, সেখানে তো শিল্প হয়নি, সিমেন্ট ফ্যাক্টরি নাকি হবে শুনছি শালবনী অঞ্চলে, একটা লাঠি পেটাও তো কাউকে করতে হয়নি। সেই মেথডটা কেন ফলো করা হলো? আসলে পশ্চিম ইউরোপে কি হয়েছে জানেন তো, যখন সেখানে উদারনীতিবাদ প্রথম এসছে, তার হাত ধরে এসেছে বুর্জুয়া বিকাশ বা পুঁজিবাদের বিকাশ। আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, বিশেষত যেখানে কলোনি হয়েছিল, সাম্রাজ্যবাদী দেশগুলো এসেছিল, এখানে তো তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে, তাদের মতো করে পুঁজি তৈরি করেছে। ন্যাচারালি এখানকার যে পুঁজিপতিরা, তারা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটা কতখানি ঠিক মেনে নেয় মন থেকে আমার একটু সন্দেহ আছে। পশ্চিম ইউরোপের দেশগুলোতে পুঁজিবাদ, গণতন্ত্র, জনমত সহাবস্থান করে, ন্যাচারালি সেখানে এই সমস্যাগুলো হয় না। আমাদের এখানে আমরা যদি রাস্তাটা দেখাতে পারি, তাহলে কিন্তু আর তারা কিন্তু আবার আসবে, আসার কারণ নেই। আর একটা কথা লাস্ট দিয়ে শেষ করি, যে হ্যাঁ, যখনই একটা এই ধরনের ঘটনা ঘটে, কিছু মানুষ সুযোগ নেয়, জমি দাবি করতে শুরু করে, যাকে জমি দিয়ে টাকা নিয়েছে, আবার যদি জমিটা ফেরত পায়। এইখানেই আমার প্রশ্নটা, যে রাস্তা তো ক্রমশ আরো বিপদসংকুল হচ্ছে। না, সেটা বিপদসংকুল হতে পারে, তবে এর জন্য শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, যদি রাজনৈতিক প্রক্রিয়াও শুরু করা যায়, মানুষকে বোঝানো যায় যে কাজটা ঠিক হচ্ছে না, কারণ তুমি তোমার লিমিটেড বাইরে গিয়ে এই দাবিটা করতে পারো না, আমার মনে হয় না খুব অসুবিধা হবে। আর একদিনে এমন নয় যে আমি ঘষে দিলাম, প্রদীপ ঘষলাম, দৈত্য এসে শিল্পায়ন করে দিল, কাজটা চালিয়ে যেতে হবে। ঠিক, আমি এটা নিয়ে শতরূপ ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, তারা বলছে যে প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রেও যদি দেখা যায়, পশ্চিমবঙ্গ 10 নম্বর স্থানে, 10ম রাজ্য। সেখান থেকে এই একটার পর একটা প্যান্ডোরার বাক্স খুলছে। বর্ধমানের উল্লাস, শিলিগুড়ি, পুরুলিয়ার রঘুনাথপুর, মানে রাস্তাটা তো। বিমলবাবু যে কথাটা বললেন, আমি ওনার কথার সাথে একমত শুধুমাত্র নই, এটা কমিটও করতে পারি আমার দলের পক্ষ থেকে, যে মানুষকে বোঝানোর প্রশ্ন, এই যে উনি বললেন যে রাজনৈতিক প্রক্রিয়া মানুষকে বোঝানোর, এটা যদি শুরু করা সত্যি হয় এবং শুরু করা প্রয়োজন, তাহলে আমার দল সেখানে বাধা দেওয়ার তো প্রশ্নই নেই। এই প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করবো, যদিও আমরা বিরোধী, তবুও আমরা অংশগ্রহণ করবো, এটাই মানুষের কাছে কমিটমেন্ট। মুশকিল হচ্ছে মানুষকে এই বোঝানোর রাজনৈতিক প্রক্রিয়া
যদি 10 বছর আগে আমাদের রাজ্যে শুরু করা যেত, এবং ধরো সিঙ্গুরে তুমি যে অনিচ্ছুক কৃষকদের এখন দেখালে, তারা জীবনের অভিজ্ঞতায় একটা স্বাভাবিকতাকে বুঝেছেন। তারা আজকে যে বলছেন যে সত্যি শিল্পটার প্রয়োজন আছে, এটা ওনাদের এই অভিজ্ঞতা ওনাদের হওয়ারই দরকার ছিল। মুশকিল হচ্ছে আজকে যে অভিজ্ঞতাটা ওনারা হয়েছেন, জীবনের অভিজ্ঞতা থেকে যা শিখেছেন, যে পদ্ধতিতে অধিগ্রহণ হয়েছে, সুপ্রিম কোর্ট এটা বলেনি সুমনদা, সুপ্রিম কোর্টের একজন জাজ বলেছেন, অপরজন দ্বিমত, তিনি আবার বলেছেন যে জমি অধিগ্রহণ বৈধভাবেই হয়েছে। তার থেকে বড় কথা, দেখো আমরা অধিগ্রহণ নিয়েই প্রশ্ন তুলেছেন, আর একজন বলেছেন যে অধিগ্রহণটা কেউ বৈধ বলেন না, দুজনের কেউ বলেননি পাবলিক পারপাস অর নট পাবলিক পারপাস, অধিগ্রহণটা অবৈধ নয়, মানে অধিগ্রহণটাকে একজন চ্যালেঞ্জ করেননি, একজন করেছেন। তার থেকে বড় কথা, দেখো আমরা কথা আগেও বলেছি, সিঙ্গুরে জমি অধিগ্রহণ করার প্রশ্নে যদি আমাদের কোথাও কোনো প্রশাসনিক ভুল হয়ে থাকতে পারে, কিন্তু কারখানা করার প্রয়োজন ছিল এখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, আমাদের এই সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। আমি সেই কথাটাই তোমায় বলছিলাম যে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে এটা বোঝানোর কাজ যদি আজ থেকে 10 বছর আগে আমাদের রাজ্যে করা যেত, তাহলে কিন্তু আজকে ওখানে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করতো। এই সব ক্ষেত্রে রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা পালন করবে সিপিএম। 100 বার করবে, কারণ দেখো উনি যে কথাটা বললেন, উনি যে কথাটা বললেন, সেটা যদি হয় আমাদের রাজ্যে একটা মানে কেলেঙ্কারি তৈরি হবে। উনি যে কথাটা বললেন 100 বার আমাদেরকে বুঝে চলতে হবে যে কোনো দায়িত্বশীল দলকে, কোথায় আমি জিতলাম, কোথায় মানুষ আর মানে আমার বিরোধী পক্ষ জিতলো, তার থেকে বড় কথা মানুষকে তো হাঁটতে দেওয়া যাবে না, রাজ্যটাকে তো বাঁচতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই ভ্রমণ নিয়ে আমরা তো আলোচনা করছি, আমি খালি একটা কথা বলছি, দেখো উনি যখন এরকম কোনো বিদেশ সফরে যান, আমরা যেমন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চোখ রাখছি, তুমি একজন সাংবাদিক হিসেবে ওটাকে লক্ষ্য করছো, তেমন এই পশ্চিমবাংলার অন্ততপক্ষে 1 কোটি ছেলে মেয়ে তাদের 2 কোটি চোখ নিয়ে ওনার ভ্রমণটাকে দেখেন। ওনার এই ভ্রমণের আমরা সাফল্য কামনা করছি। যদি কিছু ইনভেস্টমেন্ট আসে, BMW যদি আসে বা আর কেউ যদি আসে, আমাদের রাজ্যের ভালো হবে। মুশকিল হচ্ছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এর আগে উনি ধরো ব্রিটেনে যখন গেছিলেন 21টা মৌ স্বাক্ষর করেছিলেন, 5টা রূপায়িত হয়েছে, তুমি আমাকে উদাহরণ দেখাতে পারবে না। যখন সিঙ্গাপুরে গেছিলেন অসংখ্য মৌ স্বাক্ষর হয়েছিল। মুশকিলের জায়গাটা কি জানো তো, ধরো আমরা ওনার কাছে দাবি করছি, অনুরোধ করছি যে আপনি এই যে এত বড় একটা পারিষদবর্গ নিয়ে মাঝে মধ্যে বিদেশ সফরে যাচ্ছেন এবং ফিরে আসছেন শিল্প আনার জন্য, আপনার এই যাতায়াতের মোট যা খরচাটা হচ্ছে, অন্ততপক্ষে অত টাকার বিনিয়োগ ওখান থেকে আসছে কিনা এই নিয়ে আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন। আমি সুগত মার্জিদের কাছে যাব। আমি বলছি এ কিন্তু পুরনো বিতর্ক। সোমনাথ চট্টোপাধ্যায় যখন ছিলেন এবং বিদেশ সফর হতো, তখনও মানে মৌ কেন মোয়া হলো না, মৌ দাদা বলে একটা রসিকতা চালু হয়ে গেল। আমি বলছি যে এই যত পরিমাণ যে পরিশ্রমটা করছেন তার ফল পাবেন। দেখুন, একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে যখন কেউ সরকারের কর্ত্রী হয়ে বা কর্তা হয়ে থাকেন, তার কতগুলো দায়িত্ব থাকে। সেই দায়িত্বের মধ্যে পশ্চিমবঙ্গের একটা বড় দায়িত্ব হচ্ছে বিনিয়োগ নিয়ে আসার দায়িত্ব, শিল্প করার দায়িত্ব। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং বিশেষ করে এই যে জমি যে সমস্যাটা, এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সেই এফর্টটা নিজে না দেন, এর একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। আমি যদি বাড়িতে বসে থেকে শুধু আমার পারিষদবর্গদের পথ পাঠাই এবং সেখানে যদি কিছু না হয়, তখন পারিষদবর্গের দিকে লোকে দাঁড়াবেন, বলবে যে আপনি তোকে জাননি। যে কারণে আজকে পশ্চিমবঙ্গে একটা জিনিস আমরা জেনে গেছি যে উত্তরবঙ্গে, আমি উত্তরবঙ্গেও ছিলাম কিছুদিন আগে, একটা জিনিস জেনে গেছি যে মুখ্যমন্ত্রী সব জায়গায় যান, যেটা আমাদের পশ্চিমবঙ্গে ছিল না আগে। এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষ যে তাকে এত সাপোর্ট করে, মানুষ যে তাকে ভোট দেয়, মানুষ যে তাকে করে, তারা ভাবে যে মুখ্যমন্ত্রী আমার ঘরের পাশে এসেও দাঁড়াতে পারে। কিন্তু আমি বলছি যে এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে মাথাচাড়া দিয়েছে, কবে অধিগৃহীত হয়েছে সেই জমিও ফেরত দিতে হবে। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই যে মাথাচাড়া দেওয়াটা, এটা যদি প্যান্ডোরাস বক্স বলেন তো প্যান্ডোরাস বক্স, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সরকারকে বড় শিল্পপতিরা ভারতবর্ষে, কিছু মনে করবেন না, সরকারকে বড় শিল্পপতিরা অনেক অংশেই এজেন্ট হিসেবে ইউজ করে। আমি যদি বলি একটা রাস্তা করব, একটা রেল লাইন বসাবো, সেখানে প্রবলেমটা আসে না। কিন্তু আপনি সব জায়গায় দেখবেন যে সরকারকে কি বলি, যে এখানে আমার এই 100 একর লাগবে, আর মন্ত্রীর সাথে কথা বলে আসি, একটু ব্যুরোক্রেটদের নিয়ে যাই ওখানে। অর্থাৎ সরকারকে এজেন্ট হিসেবে কাজ, সরকার আমাকে ওইটা একটা সাবসিডির মতো দেয়, যে সরকার তরফ থেকে আপনি বসুন ঘরে চা খান, আমি ফোন করে বলে দিচ্ছি ওখানকার লোককে, তারা এসে আপনাকে জমি দিয়ে দেবে। ঠিক এই জিনিসটা। কিন্তু আমি বলছি ন্যাশনাল হাইওয়ে 34 এর কাজ আটকে আছে, সম্প্রসারণের কাজ আটকে আছে, এই একই দাবি। কিন্তু আবার প্রচুর সম্প্রসারণের কাজ হচ্ছে, সেখানে তো প্রবলেম হয়নি, একেবারে পরিকল্পনা। কিন্তু ওই ধরনের সমস্যা, যে কোনো ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্ট আপনি দেখবেন এই ধরনের সমস্যা ক্রমশ ডিলেড হচ্ছে। কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে কোনো মতেই
জমি হস্তান্তরের ক্ষেত্রে আমরা যদি এই ডিসিশনটা যেমন সুপ্রিম কোর্টে, শুধু এই কেসটা হাইকোর্টে হয়েছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে গেছে, আমি যে আর্গুমেন্টটা করব আপনি যে করবেন তার বিভিন্ন ডাইমেনশন আর্গুমেন্ট হয়ে গেছে। স্যার আমি একটা কথা আপনাকে বলবো, আমি শেষ করি। প্রশ্নটা হচ্ছে যে এর কতগুলো লিগ্যাল এন্ড পলিটিক্যাল কম্পালশন আছে, সেটা সব পার্টি ফেস করে, এবং সুপ্রিম কোর্ট আজকে একটা রায় দিয়েছে যে এইভাবে তুমি প্রসিডিওরকে মানে মানে বাইপাস করে তুমি নিতে পারবে না, এইটুকুই বলেছে তারা। এই জন্যই এই যে এইটুকু করেছে সুপ্রিম কোর্ট, এটার জন্যই সুপ্রিম কোর্টকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আজকে বিএমডব্লিউ এসে বলে যে আমি ওইখানে 100 একর আমার জমি চাই, মমতা ব্যানার্জির প্রিন্সিপাল আমি যতদূর জানি তিনি বলবেন আপনি যান, আপনি কৃষকদের টাকা দিন, টাকা দিয়ে কিনে নিন। মানে প্রশ্নটা হচ্ছে এটা আমাদের পরিষ্কার করে বলে দেওয়া উচিত ছিল, সেটা আজকে হয়েছে। আমার সময় একেবারে শেষ, আমি শুধু দেখে নিতে চাইবো যে কেন বারবার এই প্রশ্নে আমাদের আসতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের শিল্পায়ন একটা বড় চ্যালেঞ্জ। একটা ছোট্ট বিরতি নিতে নিতে দেখব। প্রথম চ্যালেঞ্জ ছিল সিঙ্গুর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্কশিটে 100-এ 100। এবার চ্যালেঞ্জ শিল্পায়ন। সেই লক্ষ্যে কলকাতা থেকে ৭,১৯৪ কিলোমিটার দূরে মিউনিখে দাঁড়িয়ে বিনিয়োগের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছি আপনারা যা করতে চান পশ্চিমবঙ্গে, অল অপশনস আর ওপেন। বণিক মহলের একাংশের মতে রাজ্যে বড় বিনিয়োগ আনা মুখ্যমন্ত্রীর কাছে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ, কারণ কেন্দ্রীয় সরকারের রিপোর্টটি বলছে বিনিয়োগের দৌড়ে পশ্চিমবঙ্গ এখনও অনেকটাই পিছিয়ে। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে রিপোর্ট দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে 2016 সালের জুন মাস পর্যন্ত প্রস্তাবিত বিনিয়োগের সংখ্যার নিরিখে 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 10ম স্থানে ঠাঁই হয়েছে পশ্চিমবঙ্গের। তালিকার প্রথম স্থানে থাকা মহারাষ্ট্রে যেখানে 210টি বিনিয়োগ প্রস্তাব এসেছে, সেখানে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বিনিয়োগের সংখ্যা মাত্র 35। লগ্নির অঙ্কের নিরিখে এবছর জুন পর্যন্ত মহারাষ্ট্রে যেখানে 15,688 কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে, সেখানে পশ্চিমবঙ্গে লগ্নির প্রস্তাব এসেছে মাত্র 3,208 কোটি টাকার। কেন্দ্রের সমীক্ষা অনুযায়ী 2014 এবং 2015 সালে প্রস্তাবিত বিনিয়োগের সংখ্যার নিরিখে 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম 10-এ আসতে পারেনি, দুবারই রাজ্যের জায়গা হয়েছে 12 নম্বরে। গত বছর ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষাতেও শিল্পবান্ধব পরিবেশের নিরিখে প্রথম 10টি রাজ্যের মধ্যে ছিল না পশ্চিমবঙ্গ, রাজ্যের স্থান হয়েছিল 11 নম্বরে। এছাড়া রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ীও 2014-15 আর্থিক বছরে লগ্নির হিসেবে শেষ 5টি রাজ্যের মধ্যে ঠাঁই হয়েছে পশ্চিমবঙ্গের। রিয়েল এস্টেটে বিনিয়োগকারীদেরও পছন্দের তালিকায় কলকাতা একেবারে তলানিতে। এই প্রেক্ষাপটে সিঙ্গুর আবার নতুন করে চিন্তা বাড়িয়েছে, কারণ সিঙ্গুরে জমি ফেরত পেতে দেখে একই দাবি উঠেছে অন্যত্র। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী জমি ফিরিয়ে দিতে সক্ষম হওয়ার পর তা দেখা দেখি বর্ধমানের উল্লাস, শিলিগুড়ির কাওয়াখালী, পুরুলিয়ার রঘুনাথপুরের কৃষকরাও জয়বালাজি শিল্পগোষ্ঠীর জন্য অধিগৃহীত জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছে। বর্ধমানে তো কৃষকদের দাবি মেনেও নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বণিক মহলের একাংশের প্রশ্ন, জমি ও উপযুক্ত পরিকাঠামো ছাড়া শিল্প কি করে সম্ভব? কিছু করতে গেলে কিছু বাধা তো নিশ্চয়ই আসবে, কিন্তু ইফ দ্য গভর্নমেন্ট ইজ পজিটিভ তো বাধাগুলো নিজে নিজেই সরে যাবে। শিল্পের পথে বাধা দূর করতে তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া ভূমিকায় আশার আলো দেখছেন অনেকে। আমার তো মনে হয় অনেকগুলো স্টেপ নিয়েছেন সরকার, যাতে আস্থা ফেরে যে এইখানে শিল্পায়নের দিকে এই সরকার মন দিচ্ছে। প্রথম সিন্ডিকেট নিয়ে ওনার কড়াকড়ি করেছেন, কিন্তু আমরা যেমন তেমন যদি ইন্ডাস্ট্রি নিয়ে আসি তাতে দেশের খুব একটা লাভ হবে না। টাটার বদলে বিএমডব্লিউ আসলে কোনো লাভ হবে না। আমাদের যেটা আছে তার উপর ভিত্তি করে যদি শিল্প বাড়ানো যায় এবং তার সঙ্গে প্রযুক্তিবিদ্যা যদি বাড়ানো যায়, নিশ্চয়ই আমাদের লাভ হবে। এখন বিপুল ভোটে জিতে আসা মমতা বন্দ্যোপাধ্যায় কি এই চ্যালেঞ্জ পার করতে পারবেন? উত্তর দেবে সময়। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে।